2018 সাল। আমি তখন ঢাকায় একটা প্রোডাকশন হাউসে কাজ করি, ডকুমেন্টারি বানাই। একদিন অফিসে আমার নামে একটা হাতের লেখা চিঠি আসে। কোনো ঠিকানা নেই, শুধু লেখা, আপনি যদি সত্যিকারের ভয় জানতে চান তাহলে নয়নপুর গ্রামে আসুন, এখানে কালো জাদু এখনও মানুষ মারে। আমি প্রথমে ভাবলাম প্র্যাঙ্ক, কিন্তু চিঠির ভেতরে একটা ছোট ছবি ছিল, একটা মেয়ের, বয়স বড়জোর 17-18। ছবির পেছনে লেখা, এই মেয়েটা আর নেই। আমি সিদ্ধান্ত নিলাম, যাব। নয়নপুর একটা নদীর ধারের গ্রাম। দিনে একেবারে সাধারণ, কিন্তু সন্ধ্যার পর অদ্ভুত। কেউ হাসে না, কেউ জোরে কথা বলে না, শিশুদের কেউ সন্ধ্যার আগেই ঘরে ঢুকিয়ে নেয়। আমি উঠলাম এক বৃদ্ধ লোকের বাড়িতে, মতিউর চাচা। রাতে খাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, চাচা, এখানে কি এমন ভয়? তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ভয় না বাবা, এখানে ঋণ আছে, কালো জাদুর ঋণ। মতিউর চাচা বললেন, 25 বছর আগে এই গ্রামে ছিল এক পরিবার, দত্ত পরিবার। তারা খুব গরিব ছিল। একদিন গ্রামের বাইরে এক তান্ত্রিক আসে, নাম বৈরাগী শম্ভু। সে দত্ত পরিবারের কর্তার কানে কানে বলে, তুই যদি আমার কথা মানিস, তোর বংশ আর গরিব থাকবে না। সেই রাতেই শুরু হয় তন্ত্র সাধনা, গোরস্থানে, পুরনো কবরের পাশে। এরপর থেকে দত্ত পরিবারের ব্যবসা ফুলে ফেপে ওঠে, জমি, টাকা, ক্ষমতা সব আসে। কিন্তু প্রতি 7 বছরে ওই পরিবার থেকে একজন করে মরে যায় খুব অদ্ভুতভাবে। কেউ পাগল হয়ে, কেউ আত্মহত্যা করে, কেউ হঠাৎ উধাও। আমি যেই ছবিটা পেয়েছিলাম, ওই মেয়েটার নাম রূপা দত্ত। সে ছিল পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। গ্রামের লোক বলতো, রূপা নাকি একদিন গোপনে জানতে পারে তার পরিবার এখনও কালো জাদু করে। সে নাকি চিৎকার করে বলেছিল, আমাদের টাকার পেছনে মানুষের রক্ত লেগে আছে। তার 3 দিনের মাথায় রূপা নিখোঁজ। পুলিশ কিছুই পায়নি, কিন্তু গ্রামের সবাই জানে রূপাকে বলি দেওয়া হয়েছিল। আমি একা থাকতে পারছিলাম না, তাই স্থানীয় এক ছেলে শাকিল আমার সাথে হলো। সে ফিসফিস করে বলল, ভাই, আজ অমাবস্যা, আজই ওরা তন্ত্র করে। রাত 2টোর দিকে আমরা গোপনে গোরস্থানের দিকে গেলাম। চাঁদ নেই, চারদিক অন্ধকার। হঠাৎ দেখলাম গোরস্থানের মাঝখানে 7-8 জন মানুষ গোল হয়ে বাড়িয়ে। মাঝখানে একটা কালো কাপড়ে ঢাকা কিছু। ধূপের গন্ধে বাতাস ভারী। একজন বয়স্ক লোক, যাকে পরে চিনলাম নরেন দত্ত, মন্ত্র পড়ছে, যা নিয়েছি তার দাম দিচ্ছি, রক্তের বদলে রক্ত। হঠাৎ কাপড়টা সরে গেল। আমি যা দেখলাম, একটা মানুষের অবয়ব, কিন্তু অচেতন, মুখ বাঁধা। শাকিল আমার হাত চেপে ধরল, ভাই, এবার আমাদের পালা। আমরা পালাতে চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে 4 দিক থেকে লোক ঘিরে ফেলেছে। নরেন দত্ত ধীরে আমার সামনে এসে বলল, তুই শহরের লোক, তোর রক্ত শক্ত, সাধনায় কাজে দেবে। আমাকে আর শাকিলকে বেঁধে রাখা হলো গোরস্থানের এক পুরনো কবরের পাশে। আমি তখন বুঝলাম, এটা গল্প নয়, এটা মৃত্যুর অপেক্ষা। রাত প্রায় 3টে, মন্ত্র আরও জোরে পড়া শুরু হলো। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল কেউ আমাদের চারপাশে ঘুরছে। আমি চোখ তুলে দেখলাম, গোরস্থানের পুরনো এক কবরের ওপর একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, চুল লম্বা, চেহারা বোঝা যায় না। নরেন দত্ত কাপা গলায় বলল, শম্ভু গুরু, আপনি এসেছেন। ছায়ামূর্তিটা ধীরে বলল, রক্ত দাও, ঋণ শোধ করো। ঠিক তখনই গ্রামের দিক থেকে হঠাৎ আজানের শব্দ ভেসে এলো, ফজরের আজান। ছায়ামূর্তিটা কেঁপে উঠল, চারপাশের ধূপ নিভে গেল। লোকগুলোর মধ্যে হইচই শুরু হলো। এই সুযোগে শাকিল আমার দড়ি খুলে দিল। আমরা দৌড়ে পালালাম, কেউ আমাদের ধরতে পারল না। পরদিন সকালে গ্রামে পুলিশ আসে, আমি সব বলি। কিন্তু আশ্চর্যের বিষয়, গোরস্থানে গিয়ে কিছুই পাওয়া যায়নি। কোনো ধূপ, কোনো দড়ি, কোনো চিহ্ন নেই। নরেন দত্ত আর তার পরিবারের লোকজন সবাই স্বাভাবিক। পুলিশ বলল, আপনি হয়তো কল্পনা করেছেন, কিন্তু আমি জানি আমি কল্পনা করিনি। কারণ ঢাকায় ফেরার 2 দিন পর আমার বাসার দরজার নিচে একটা কাগজ পেলাম। সেখানে লেখা, ঋণ শোধ হয়নি, আমরা আবার আসব। ঢাকায় ফেরার পর আমি ভেবেছিলাম সব শেষ। নয়নপুর, দত্ত পরিবার, গোরস্থানের রাত সব পেছনে পড়ে গেছে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। রাত তখন 2:17। আমার ফোনে হঠাৎ রিং, নম্বর আননোন। আমি ধরতেই ওপাশ থেকে শুধু শ্বাসের শব্দ। কয়েক সেকেন্ড পর খুব নিচু কণ্ঠে কেউ বলল,
তুমি আমাদের ঋণ জানো, জানলে দায়ও তোমার। কল কেটে গেল। আমি ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু ঠিক তখনই খেয়াল করলাম আমার ঘরের বাতিটা নিজে নিজে নিভে গেল। লোডশেডিং ছিল না, তবু অন্ধকার। হঠাৎ দেখলাম দেয়ালে একটা ছায়া নড়ছে, মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিক বড়। আমি লাইট জ্বালাতে দৌড়ালাম। লাইট জ্বলে উঠতেই ছায়াটা গায়েব, কিন্তু দেয়ালে একটা জিনিস পড়েছিল, কালো ছাই, ধূপ পোড়ার মতো গন্ধ। আমার গলা শুকিয়ে গেল। এই গন্ধটা আমি চিনি, নয়নপুরের গোরস্থানে ঠিক এই গন্ধই ছিল। পরদিন আমি একজন সিনিয়র সাংবাদিকের কাছে গেলাম, রফিক স্যার। সব খুলে বললাম। তিনি আমার কথা শুনে চুপ করে রইলেন অনেকক্ষণ। তারপর আলমারি থেকে একটা পুরনো ফাইল বের করলেন। ফাইলের নাম নয়নপুর কেস 1993। আমি অবাক। ফাইল খুলতেই দেখি 1993 সালে নয়নপুরে এক সাংবাদিক গিয়েছিল, নাম সাব্বির হোসেন। সে ঠিক আমার মতোই কালো জাদু নিয়ে অনুসন্ধান করছিল। ফাইলের শেষ লাইনে লেখা, সাব্বির হোসেন নিখোঁজ, লাশ পাওয়া যায়নি। রফিক স্যার ধীরে বললেন, তুমি প্রথম না, তুমি শেষও নও। সেই রাতেই আমি ভয়ানক স্বপ্ন দেখলাম। আমি আবার গোরস্থানে, হাত পা বাঁধা, চারপাশে দত্ত পরিবারের লোকজন। নরেন দত্ত আমার দিকে তাকিয়ে বলছে, ঋণ এখন তোমার ঘাড়ে। তারপর দেখলাম রূপা দত্ত আমার সামনে দাঁড়িয়ে, তার গলা কাটা, চোখ দিয়ে রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলল, যা জানো সবাইকে জানাও, না হলে তোমাকেই নিতে হবে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠলাম। বিছানার পাশের দেয়ালে লেখা ছিল, সময় শেষ হচ্ছে। লেখাটা রক্তের মতো লাল, কিন্তু আমি জানি ওটা রং ছিল না। ভয় পেলেও আমি সিদ্ধান্ত নিলাম এই গল্প শেষ করতেই হবে। আমি আবার নয়নপুরে গেলাম। গ্রামে ঢুকেই দেখি পরিবেশ বদলে গেছে। যে মানুষগুলো আগে আমার সাথে কথা বলতো, এখন চোখে চোখ রাখে না। মতিউর চাচার বাড়িতে গেলাম। বাড়িটা তালাবদ্ধ। পাশের এক লোক ফিসফিস করে বলল, চাচা মারা গেছে, হার্ট অ্যাটাক না, ভয়ে। আমি জানতাম আজই কিছু ঘটবে। রাত 1টা। আমি আবার গোরস্থানে গেলাম, এবার একা। হঠাৎ দেখলাম পুরনো সেই কবরের সামনে একটা নতুন চিহ্ন আঁকা, রক্ত দিয়ে আঁকা বৃত্ত, মাঝখানে আমার নাম। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠ, এবার তুমি আমাদের গল্পের অংশ। আমি ঘুরে দাঁড়াতেই অন্ধকার আমাকে গিলে ফেলল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, নিজেকে পেলাম এক অচেনা জায়গায়। চারপাশে কাদা আর ভেজা মাটির গন্ধ, হাত পা বাঁধা, মুখে কাপড় গোজা, চোখের সামনে ঝাপসা আলো, ধূপ আর মোমবাতির আগুন। আমি বুঝে গেলাম আমি আবার গোরস্থানেই। আমার সামনে দাঁড়িয়ে আছে নরেন দত্ত আর তার লোকেরা। তাদের চোখে কোনো মানবিকতা নেই। মনে হচ্ছিল আমি মানুষ না, আমি শুধু একটা উপকরণ। নরেন দত্ত গলা খাঁকড়ি দিয়ে বলল, এই ছেলেটা অনেক কিছু জেনে ফেলেছে, ঋণ শোধ করতে হলে এর রক্ত দরকার। আমার বুকের ভেতর কাঁপুনি ধরল। আমাকে টেনে নিয়ে যাওয়া হলো একটা পুরনো কবরের সামনে। মাটি খোঁড়া হলো। কিছুক্ষণ পর দেখা গেল একটা মানুষের কঙ্কাল, গলায় তাবিজ ঝোলানো। নরেন দত্ত মাথা নিচু করে বলল, গুরু শম্ভু, আজ আবার তোমাকে তুষ্ট করতে হবে। তারপর শুরু হলো মন্ত্র, রক্ত দাও, শক্তি নাও, ঋণ শোধ হোক। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। আমার নিঃশ্বাস ভারী লাগছিল। কবরের ভেতর থেকে ধীরে ধীরে উঠতে লাগলো এক ছায়া, মানুষের মতো, কিন্তু পা নেই, চেহারা নেই, শুধু দুটো জলজলের চোখ। আমার বুকের ভেতর চিৎকার উঠছিল, কিন্তু মুখ থেকে শব্দ বেরোচ্ছিল না। ছায়ামূর্তিটা ফিসফিস করে বলল, এটা কি শেষ বলি? নরেন দত্ত ক্রকা গলায় উত্তর দিল, না গুরু, যতদিন আমরা বাঁচব ততদিন রক্ত দিতেই হবে। ঠিক তখনই হঠাৎ দূরে কুকুরের কান্নার মতো শব্দ। তারপর গ্রামের দিক থেকে আজানের ধ্বনি ভেসে এলো। ছায়ামূর্তিটা হঠাৎ পেছনে সরে গেল। নরেন দত্ত চিৎকার করল, থামো, এখন না।
এই সুযোগে কে যেন আমার দড়ি কেটে দিল। আমি তাকিয়ে দেখি শাকিল। সে ফিসফিস করে বলল, ভাই, এখনই দৌড়াও। আমরা অন্ধকারের ভেতর ছুটতে লাগলাম। পেছনে শুধু চিৎকার আর পায়ের শব্দ। শেষ পর্যন্ত নদীর ধারে এসে আমরা লুকালাম। ভোরের আলো ফুটতেই গ্রাম জুড়ে হইচই। শোনা গেল নরেন দত্ত নাকি হঠাৎ মারা গেছে। কেউ বলে হার্ট অ্যাট্যাক, কেউ বলে গোরস্থানে কিছু নিয়ে গেছে তাকে। কিন্তু আমি জানি সব শেষ হয়নি, কারণ যাওয়ার আগে আমি কবরের পাশে দেখেছিলাম রক্ত দিয়ে লেখা, ঋণ শেষ না। আমি ঢাকায় ফিরে এলাম। শরীর বাঁচল, কিন্তু মনটা আর আগের মতো রইল না। প্রায়ই রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। এক রাত, ঠিক রাত ৩:৩৩ আমার ফোন আবার বেজে উঠল। নম্বর নেই। ওপাশ থেকে সেই চেনা ফিসফিস, তুমি পালিয়েছ, কিন্তু গল্প পালায় না। আমি চিৎকার করে বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও। ওপাশ থেকে উত্তর এলো, তোমাকে না, তোমার লেখাকে চাই। সেই মুহূর্তে বুঝলাম, ওরা চায় আমি চুপ থাকি। ওরা চায় এই ঘটনা কেউ না জানুক। আমি ভয় পেয়েও সিদ্ধান্ত নিলাম সব লিখে ফেলব। নয়নপুর, দত্ত পরিবার, কালো জাদু, গোরস্থানের বলি, সব কিছু। আমি একটা লম্বা রিপোর্ট বানালাম, অনেক জায়গায় পাঠালাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, কেউ ছাপল না, কেউ রিপ্লাই দিল না। কেউ বলল, এই গ্রাম আমাদের ম্যাপে নেই। একদিন রাতে বাসায় ফিরে দেখি আমার টেবিলের ওপর একটা পুরনো তাবিজ, যেটা আমি গোরস্থানে দেখেছিলাম শম্ভু সাধুর কঙ্কালের গলায়। তাবিজের নিচে একটা কাগজ, তুমি বলেছ গল্প, এখন তুমি গল্পের অংশ। সেই রাত থেকেই আমি আয়নায় নিজের ছায়া ঠিকঠাক দেখি না। কখনো আমার ছায়া আমার আগে নড়ে। আজ এই ঘটনা লেখার সময় ঘড়িতে রাত ৩টে। আমার ফোনটা আবার কাঁপছে। আমি জানি কলটা ধরলে হয়তো আমি আর ফিরব না। কিন্তু যদি তুমি এই গল্প পড়ো, শোনো, ভিডিও বানাও, তাহলে জেনে রেখো, নয়নপুরের কালো জাদু এখনও বেঁচে আছে। আর যারা সত্য জানতে চায়, তাদের জন্য একটা জায়গা সব সময় খালি থাকে, গোরস্থানে।